27 ফেব্রুয়ারি সোমবার খালেদ মহিউদ্দিন আছে রেজিস্ট্রিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 28 কোম্পানি ওষুধের নিষেধাজ্ঞা, 72 ঘন্টার মধ্যে উৎপাদন বিপণন বন্ধ চায় হাইকোর্ট। দলে সক্রিয় হচ্ছেন সংস্কারপন্থী ও বহিষ্কৃতরা, আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সিফাতের মৃত্যুতে স্বামীর জেল, হত্যা না আত্মহত্যা সুরাহা হয়নি তদন্তে। আঠাশটি কোম্পানি অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, হরমোন ও ক্যান্সারের ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ এই আদেশ দেন। নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা জানতে প্রতিবেদন দিতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। জাতীয় সংসদের বিশেষজ্ঞ কমিটি 28 কোম্পানির উৎপাদিত অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন বন্ধের সুপারিশ করে গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেয় সরকারকে। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। রিটকারী আইনজীবীর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি অনুসরণ না করে নিম্নমানের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন বিপণন করছে 28টি প্রতিষ্ঠান। এতে বড় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। ওই 28টি ওষুধ কোম্পানির যে সমস্ত অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন এবং সেপ্রোক্সিন গ্রুপ এবং আপনার ক্যান্সার এবং আপনার হরমোন জাতীয় ওষুধ, সেই ওষুধগুলোকে উৎপাদন এবং বিপণন এই দুটি 72 ঘন্টার মধ্যে বন্ধ করার জন্য বিবাদীদেরকে নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে অ্যামিকো অ্যাস্টেক, বেঙ্গল টেকনো, বেনহাম, সেন্ট্রাল ডিসেন্ট, ডাক্তার টিমস, গ্লোবেক্স, গ্রিনল্যান্ড, ইনোভা, ম্যাক্স ড্রাগস, ম্যাডিমেট, মিস্টিক, ন্যাশনাল, মডার্ন ফার্মাসিউটিক্যালস সহ 28টি কোম্পানিকে উৎপাদন ও বিপণন বন্ধ করতে বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা জানিয়ে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ 7 জনকে। 1982 সালের ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের 17 ধারায় জিএমপি অনুসরণ না করে নিম্নমানের ওষুধ প্রস্তুত, মজুদ বা বিক্রির জন্য সর্বোচ্চ 5 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 1 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 72 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে 28 কোম্পানি ওষুধ উৎপাদন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন। ডক্টর জাহিদ মালিক স্বপন, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আদালত এক নির্দেশ দিয়েছেন যে 28টি কোম্পানির স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এগুলি উৎপাদন 72 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। তারা আসলে যেটি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সেগুলি অনুসরণ করছিল না বলে আদালতের পর্যবেক্ষণ। জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি রয়েছে বলে আদালত বলছে। আমাদের প্রশ্ন, এই 28টি কোম্পানি এতদিন তাদের উৎপাদন বিপণন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল কিভাবে? আমাদের মনিটরিং এত দুর্বল কেন? ডক্টর জাহিদ মালিক স্বপন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এটা জেনেছি যে আদালতের নির্দেশনা, আমরা এই গুড প্র্যাকটিস ম্যানুফ্যাকচারিং যারা ফ্যাক্টরি করছিল না সেটাকে দেখার জন্য আমাদের সংসদীয় কমিটি একটি টিম গঠন করে দেয় ডক্টর ফারুকের নেতৃত্বে। ডক্টর ফারুক হলো ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। তো উনি বেশ কিছু কোম্পানি ইন্সপেকশন করেন এবং রিকমেন্ড করেন 20টি কোম্পানির তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফলো করছে না, তো তারা রিকমেন্ড করে বন্ধ করার জন্য। তখন আমরা এই বিষয়ে আবারও ইন্সপেকশন করি এবং যথাযথ আমরা অ্যাকশন নেই। অ্যাকশন নিয়ে এগুলোকে সাসপেন্ড করি এবং কিছু বন্ধ করে দেওয়া হয়। তো আমরা ওখানে যখন আমরা জানতে পারি যে পোর মেডিসিন তৈরি হচ্ছে, নিম্নমানের মেডিসিন তৈরি হচ্ছে, তখন এই পদক্ষেপ গ্রহণ করা হয়। কাজেই আমরা যে সবসময় তো আমাদের জানা সম্ভব হয় না। জি, আপনি মনে করছেন যে সবসময় আমাদের জানা সম্ভব হয় না, কিন্তু আমরা যারা ভোক্তা আছি তারা যে আসলে অন্য কোম্পানির নিম্নমানের ওষুধ খাচ্ছি না সেটি কি করে আমরা বুঝতে পারবো? যেহেতু সবসময় আপনি বলছেন যে সবসময় সরকারের পক্ষে জানা সম্ভব হয় না। এখানে প্রায় 200টার অধিক ম্যানুফ্যাকচারার আছে। আমাদের যে একটি অধিদপ্তর আছে আপনারা জানেন, ডিজি ড্রাগ, যিনি ঔষধ প্রশাসন এবং সারা দেশে যারা ঔষধ
বিভিন্ন নিয়ন্ত্রণ করে থাকেন এবং ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে থাকেন এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন এই ফার্মেসি থেকে ওষুধ স্যাম্পল কালেকশন করে আমরা এটাকে ল্যাবরেটরিতে টেস্ট করি। টেস্ট করে যদি ওষুধের যদি মানটা নিম্ন হয় তখন সেই কোম্পানিতে আমরা যাই, যে যথাযথ যা যা আইনি ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করে থাকি। ওকে, অধ্যাপক ফারুকের অধীনে যে কমিশন এই নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলিকে চিহ্নিত করলো, তাদের বিরুদ্ধে আপনারা কোনো মামলা করেছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি যে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে যে নিম্নমানের ওষুধ প্রস্তুত মজুদ অথবা বিক্রির জন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে, সেই কোম্পানির লাইসেন্স বাতিল করা যেতে পারে, সে আইনে আছে। আপনারা মামলা করেছেন কিনা? যথাযথ আইনি প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের লাইসেন্স আমরা বাতিল করেছি এবং কিছু কিছু কোম্পানির লাইসেন্স আমরা সাসপেন্ড করেছি এবং তাদের অন্তত 20টি ফ্যাক্টরির আমরা উৎপাদন বন্ধ করে সিল করে দিয়েছি। আর যে সমস্ত ফ্যাক্টরির যে সবগুলো সেকশন খারাপ ছিল না, যেগুলো খারাপ ছিল সেগুলোকে আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি আবার তারা যদি কিনা সঠিকভাবে তৈরি করার ব্যবস্থা নেয় তাদেরকে তখন আমরা আবার দেখব এইটা ভেবে এইটা তাদেরকে নির্দেশনা দিয়ে আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে। ডক্টর জাহিদ মালিক স্বপন, আপনাদের আমার প্রশ্নটা ছিল যে আপনারা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা, মানে তাদের যে কোনো শাস্তি, জরিমানা বা কোনো দণ্ডের ব্যবস্থা আপনারা করতে পারছেন কিনা? কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে যে অধ্যাপক ফারুক কমিশন চিহ্নিত করেছে যে এরা খারাপ মানের ওষুধ তৈরি করছেন এবং আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু তাদের কোনো শাস্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে কিনা সেই ব্যাপারে আমাদের একটু জানাবেন কিনা ডক্টর জাহিদ মালিক স্বপন? আমরা তো এইটাই, একজন ব্যবসায়ী যদি আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেই, সিল করে দেই, তাদের লাইসেন্স বাতিল করে দেই, এটাই তো তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি এবং সেই শাস্তিটুকু আমরা গ্রহণ করেছি। এবং যেখানে যেখানে আমাদের নিম্নমানের ওষুধ পাই তাদেরকে আমরা জরিমানা করি, তাদেরকে ইভেন ফার্মেসি বন্ধ করে দেই, তাদেরকে জেলে পাঠানো হয়, তাদেরকে টাকা পয়সা জরিমানা করা হয়। এই 28টি কোম্পানির মধ্যে কয়টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে ডক্টর স্বপন? প্রায় 20টার মতো, আমি যত মনে পড়ে যে 20টার মতো, এবং টোটাল তো 28টা কোম্পানি, রাইট, এবং তার মধ্যে বাতিল হয়েছে মনে হয় 20টার মতো বাতিল হয়েছে। 20টা কোম্পানির লাইসেন্স ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, আপনারা ধন্যবাদ পাবেন আমাদের। আমি শুধু আরেকটি বিষয় জানতে চাইবো যে যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তারা অন্য কোনো নামে আবার একই ধরনের অপরাধ করার সুযোগ পাবে কিনা, একই ধরনের স্থাপনাগুলি ব্যবহার করে বা একই মেশিন ব্যবহার করে? না, যে সমস্ত ওষুধ কারখানা আমরা সিল করে দিয়েছি এবং সিল করে ওটাকে আইনিভাবে ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে নিয়ে সিল করা হয়েছে, ওই ফ্যাক্টরিগুলো নতুন করে চালু করার কোনো সুযোগ নাই। কিন্তু কেউ যদি কিনা নতুন ফ্যাক্টরি করে, নতুন মেশিন আনে এবং জিএমপি প্র্যাকটিস যদি চালু করে, তাহলে আমরা আবারও তাকে ফ্রেশ যদি লাইসেন্স চায় তখন আমরা অনুমোদন দেওয়ার চিন্তা ভাবনা করব। ডক্টর জাহিদ মালিক স্বপন, শুধু আমাদের প্রস্তুত করা বাজে ওষুধই নয়, আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বা দেশের বাইরের অন্যান্য জায়গা থেকে কিছু নিম্নমানের ওষুধ আমাদের ওষুধের দোকানগুলিতে প্রবেশ করছে, সেইগুলির ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিনা? ডাক্তাররা বা অধ্যাপক ফারুকও একাধিকবার বলেছেন যে এইরকম নিম্নমানের বিদেশি ওষুধও আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি বেআইনি ভাবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে থাকি। বর্ডারে তো ধরেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি থাকে না এটা দেখার জন্য, এটা কাস্টমের দায়িত্ব। এবং ওখানে আমাদের নজরে আসলে আমাদের লোক পাঠিয়ে ওটা আমরা দেখি। আমরা বেশিরভাগ দেখি ফার্মেসিতে। ফার্মেসিতে যদি আমাদের ইন্সপেকশন টিম প্রতিনিয়ত যায় এবং স্যাম্পল গ্রহণ করে এবং সেখানে যদি কোনো নিম্নমানের ওষুধ পাই তাহলে আমরা সেই ফার্মেসি বন্ধ করে দিই অথবা তাকে জরিমানা করি অথবা তাদেরকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলে পাঠানো হয়। ডক্টর জাহিদ মালিক স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটা বিরতি নিচ্ছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মৃত্যুকে আত্মহত্যা বিবেচনা করে এতে প্ররোচনার দায়ে স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে এটি হত্যা না আত্মহত্যা সেই প্রশ্নে সুরা হয়নি তদন্তে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মাসুদ কারজান, আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর। মাসুদ কারজান, আমরা দেখছি যে এটি হত্যা না আত্মহত্যা সেটি প্রমাণ হয়নি, তারপরও যে তার স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, এ নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা আসলে কি বলছেন? বাদীপক্ষের আইনজীবীদের বা বাদীপক্ষের ভাষ্যই বা কি? আসলে অভিযোগ প্রমাণ হয়নি এটা ঠিক না, যে অভিযোগ আসলে আদালত যেটি বলেছে যে যখন রায় দেয় তিনি যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বলছেন যে মামলাটি নিয়ে বেশ আলোচিত মামলা, দীর্ঘদিন ধরে এই মামলাটি চলছিল, 2 বছর ধরে আগে ঘটনা। তারপরে তিনি বলছেন যে এটি বেশ আলোচিত হওয়ার কারণে তিনি খুব গুরুত্ব সহকারে মামলাটি বিভিন্ন নথি পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আসলে অভিযোগপত্রে যে অভিযোগটি আনা হয়েছে যে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং হত্যা হয়েছে, কিন্তু সেই বিষয়টি আসলে যথেষ্ট সেই হত্যার পক্ষে আসলে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ বা যুক্তি বা অভিযোগপত্রে কোনো তথ্য আসলে পুলিশ দিতে পারেনি। কিন্তু কারজান, আমরা দেখতে পাচ্ছি যে আদালতের পর্যবেক্ষণে আদালত বলছেন যে প্রথম ময়নাতদন্তের যে চিকিৎসক আছেন ডক্টর জুবাইদুর রহমান, তিনি আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি গোপন করে আত্মহত্যার মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। সেই চিকিৎসকের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত রায়ে আমরা দেখতে পাচ্ছি? তাকে খালাস দেওয়া হচ্ছে। প্রথম আসলে ঘটনার পরপরই কিন্তু সিফাতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হয় এবং যৌতুকের কারণে তাকে আঘাতজনিত কারণে হত্যা করে যে অভিযোগ আনা হয় এবং প্রথম যে চিকিৎসক তিনি ময়নাতদন্ত করেছেন এবং তিনি বলেছিলেন যে এটি আত্মহত্যা এবং কোনো হত্যার কোনো আলামত তিনি পাননি, সেটি গোপন করে পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ থেকে সেটি দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। সেই ময়নাতদন্তে কিন্তু রিপোর্ট দেওয়া হয় যে সিফাতকে আসলে আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়েছে। তারপরেই কিন্তু সেই ময়নাতদন্তকারী চিকিৎসক তাকে কিন্তু এই মামলায় এজাহারভুক্ত আসামি করে চার্জশিটেও আসামি করা হয়। তো আজকে যেহেতু আদালত প্রমাণ পায়নি যে আসলে এটি হত্যা করা হয়েছে, তো সেই বলা চলে যে আসলে প্রথম যে রিপোর্ট তো এবং রায়ও দেওয়া হয়েছে আসলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে, ফলে প্রথম যে চিকিৎসক যিনি ময়নাতদন্ত করেছেন তাকে স্বাভাবিকভাবে আদালত খালাস দেওয়া হয়েছে। তো বাদীপক্ষ বলছে যে তারা আশাবাদী ছিলেন এবং তারা বলছিলেন যে দ্বিতীয় ময়নাতদন্তের পর আসার পরে আসলে এটি হত্যা, এটি ময়নাতদন্তের রিপোর্টে এসেছিল। তারা আসলে আজকে রায় নিয়ে যে মামলার বাদী, তারপরে হচ্ছে যে সিফাতের বাবা মা সবাই আদালতে উপস্থিত, তারা আসলে কেউ খুশি হতে পারেনি। তারা বলছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন, আপিল করবেন এবং তারা বলছেন যে আজকে তারা ন্যায় বিচার পাননি, তারা উচ্চ আদালতে গিয়ে ন্যায় বিচার প্রার্থনা করবেন। সিফাতের বাবা মা কি এই রায়ে যে তারা ন্যায় বিচার পাননি তারা বলছেন? আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মামলাটি তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও পরে তা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। তারা কি মামলাটির তদন্ত প্রক্রিয়ায় কোনো গলদ ছিল বলে তারা মনে করছেন? আসলে তাদের তো আসলে তদন্ত প্রক্রিয়াটি গলত থাকার কথা, এটি বোঝার কথা না, কারণ তারা একেবারে সাধারণ মানুষ। তো আদালত আজকে যখন রায় দিতে গেছেন তখনই আসলে তারা যখন রায় দেবেন তখন যে বলা হচ্ছে চার্জশিটে অভিযোগপত্রে বলা হয়েছে যে এটি হত্যাকাণ্ড হয়েছে, তারপরে সেই হত্যাকাণ্ডে এবং চিকিৎসককে অবহেলার অভিযোগে চিকিৎসককেও আসলে আসামি করা হয়েছে। কিন্তু এর পক্ষে আসলে পুলিশের যে তদন্ত কর্মকর্তা বা যিনি চার্জশিট দিয়েছেন তার পক্ষে আসলে কোনো যুক্তি বা আসলে তুলে ধরতে পারে না। এই কারণে আসলে আদালত মামলাটিকে যেহেতু মৃত্যু হয়েছে এবং আত্মহত্যা প্ররোচনার অভিযোগেই শুধু স্বামীকে আজকে কারাদণ্ড দিয়েছে। মাসুদ কারজান, আপনাকে ধন্যবাদ। এর এবার একটি বিরতি নিচ্ছি। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংস্কারপন্থী নিষ্ক্রিয় বহিষ্কৃত শতাধিক নেতাকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে ভুল স্বীকার করে দল প্রধানের সঙ্গে দেখা করেছেন বেশ কজন নেতা। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন এবং খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। জনাব জহিরুদ্দিন স্বপন, আমরা গণমাধ্যমে দেখছি যে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আপনি এবং শাখাওয়াত হোসেন বকুল কে দলে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বেগম জিয়া। এই বিষয়ে আপনার বক্তব্য একটু শুনতে চাইবো যে কি আপনাদের অন্তর্ভুক্তি বা আপনাদের সক্রিয়তা কিভাবে দলকে আরো সংগঠিত করতে পারে বলে বেগম খালেদা জিয়া মনে করছেন? জনাব জহিরুদ্দিন স্বপন। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং আমাদেরকে দলে নতুন করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের এই মুহূর্তের
চলমান রাজনৈতিক সংকট এবং জনগণের দুর্ভোগ নাগরিক অধিকার মোকাবেলার জন্য যে জাতীয় ঐক্যমত দরকার, সেই জাতীয় ঐক্যমতের জন্যই জাতীয়তাবাদী শক্তির ঐক্য দরকার। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল বিভেদ এবং বিভাজনকে দূর করে দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি, যার অংশ হিসাবেই গত 22 তারিখে রাতের বেলায় গুলশান কার্যালয়ে মাননীয় চেয়ারপারসন আমাদেরকে দীর্ঘ সাক্ষাৎ দিয়েছেন। স্বপন ভাই, আপনারা কি কোনো নির্দিষ্ট দাবি জানিয়েছেন চেয়ারপারসনের কাছে যে আপনারা এরকম চান বা এরকম চান, নাকি আপনারা যেরকম বিএনপি আছে সেরকম বিএনপিতেই খুব খুশি মনে কাজ করার যেটি মতামত সেটি ব্যক্ত করে এসেছেন? সত্যি কথা বলতে কি, এটা দীর্ঘদিন পরে মাননীয় চেয়ারপারসনের সঙ্গে আমাদের সাক্ষাৎকার ছিল এবং উনি শুধু আমাদের নেত্রী নয়, আমাদের মাতৃতুল্য। সে কারণে এই সাক্ষাৎকারটা মূলত আমাদের ভূমিকাটা ছিল অনেকটা শ্রোতার মতো। বেশিরভাগ কথাই উনি বলেছেন, আমরা মনোযোগ দিয়েই ওনার কথা শুনেছি এবং ওনার নির্দেশগুলিকে আমরা গ্রহণ করেছি। অন্যান্য আলোচনাগুলিকে আমরা পরবর্তী আলোচনার জন্য রেখে দিয়েছি। স্বপন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে নজরুল ইসলাম মঞ্জু ভাই আছেন খুলনা থেকে। মঞ্জু ভাই, আপনি কি মনে করছেন যে নিষ্ক্রিয় বা যারা সংস্কারপন্থী বলে চিহ্নিত ছিলেন বিএনপির নেতারা, তাদেরকেও যে দলের ঐক্য সুদৃঢ় করার জন্য বিএনপি চেয়ারপারসন ডাকছেন, তাদেরকে দলে কাজ করতে বলছেন, স্বপন ভাইও বলছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কথা, তাকে আপনি কিভাবে দেখছেন? আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাইবো মঞ্জু ভাই। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের সংকট, রাজনীতির সংকট, সে কারণে তিনি বিএনপিকে যেটি স্বপন বলেছে, সকল বিভাজন দূর করে ঐক্যবদ্ধ বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি যে আমাদের প্রিয় নেত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নতুন প্রাণ পাবে, বিএনপি গতি বৃদ্ধি পাবে, আগের চেয়ে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং আমরা মনে করি যে দেশের এই সংকটে বিএনপি থেকে যারা দূরে আছেন তারা ফিরে আসবেন এবং আমাদের প্রিয় নেত্রী সেই ব্যবস্থা করবেন এবং যারা দীর্ঘদিন বাইরে আছেন দলের, তাদের প্রয়োজনীয়তা অনুভব করেছেন পার্টির চেয়ারম্যান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা মনে করি তার এই সিদ্ধান্ত সঠিক এবং ভবিষ্যতে এর চেয়ে আরও যা যা প্রয়োজন আমাদের প্রিয় নেত্রী বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন নেত্রী করবেন এবং সেটাই আমরা আশা করি। আমি একটি ছোট বিরতি নিতে হবে, বিরতি থেকে যখন ফিরে আসবো তখন স্বপন ভাই, মঞ্জু ভাই, আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে আসলে কি? আমরা জানি যে বিএনপি অনেকগুলি ছোট ছোট বিষয়ের মধ্যে, বিএনপির মধ্যে নানা ধরনের বিভাজন অনুবিভাজন সৃষ্টি হয়েছে, সেগুলি দূর করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের কি? আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। স্বপন ভাই, বিএনপির মধ্যে থেকে বিভাজন দূর করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কি আসলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দলের মধ্যে পুনর্বাসিত করে কাজ করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে উনি শুরু করেছেন এবং 1991-তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই শক্তির উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিল স্বৈরাচারী এরশাদ পতনের পরে, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার সেই জায়গায় দাঁড় করতে হবে। সেই অবস্থান থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়া বিভিন্ন জাতীয়তাবাদী শক্তি গোষ্ঠী এবং ব্যক্তিবর্গকে আবার একই মঞ্চের মধ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করাটি হচ্ছে প্রথম চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জে তিনি মোকাবেলা করছেন আমাদের সঙ্গে সংলাপ, কথোপকথন এবং আমাদেরকে সাক্ষাৎকার এবং আমাদেরকে কাজের নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে। এটি হচ্ছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার যাত্রাবিন্দু। মঞ্জু ভাই, আপনি কি মনে করেন যে বিএনপি এখন কানাডার আদালতে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, বিএনপি নানা কারণে বিএনপির কার্যালয়টি আসলে আইনের চ্যালেঞ্জের সম্মুখীন, এত সব চ্যালেঞ্জের মধ্যে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আপনি জানেন যে ঢাকা মহানগরীতে বিএনপির যে কমিটি করা হয়েছিল শুধুমাত্র বিভাজনের কারণে সেই কমিটি কাজ করতে পারছে না। এমন অবস্থায় এই বিভাজন দূর করার ক্ষেত্রে আপনি কোনটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন? মঞ্জু ভাই।
ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন ভাই। বিএনপি দেশের রাজনীতি এখন সংকটে। এই বিএনপিকে বারবার বিএনপি ভাঙার ষড়যন্ত্র হয়েছে। এরশাদ সাহেব বিএনপির ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির হাত থেকে ক্ষমতা নিয়েই বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছেন। পরবর্তীকালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হয়েছে। বর্তমান সরকারের আমলেও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হয়েছে। সবসময় বিএনপিকে ভাঙার একটা ষড়যন্ত্র। একটু ক্লিয়ার করবেন, ভাঙার ষড়যন্ত্রটি কেমন? ভাঙার ষড়যন্ত্রটি কেমন? আপনি এরশাদের আমলে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র বলছিলেন। জিয়াউর রহমানের ক্যাবিনেটের অর্ধেকের বেশি মন্ত্রী এরশাদ সাহেবের সঙ্গে যোগ দিয়েছেন, এটি ষড়যন্ত্র কি করে হবে? অবশ্যই ষড়যন্ত্র, বিএনপি ভাঙার ষড়যন্ত্র তো এটা। এবং সেখান থেকে বিএনপি কিন্তু উঠে এসছে এবং বারবার বিএনপি এই সংকটে পড়লেও আমাদের প্রিয় নেত্রী বিএনপিকে আবার তুলে এনেছেন এবং বিএনপিকে সেভ করেছেন, রাজনীতিকে সেভ করেছেন, গণতন্ত্রকে রক্ষা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের তিনবার উনি লড়াই করেছেন এবং জাতির কাছে বিশ্বস্ত নেত্রী হিসাবে নিজেকে পরিচিত করেছেন। এখন বিএনপির সামনে যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে যেটি স্বপন বলেছে, আমি তার সাথে একমত, যে এই বিএনপিকে জাতীয়তা শক্তিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তার জন্য আমাদের নেত্রী কাজ করছেন। এবং আমার এটি খুবই সঙ্গত কারণেই আমি বলবো যে আমাদের প্রিয় নেত্রী যেন আরও অনেকেই যারা নানা কারণে বিএনপি থেকে দূরে আছেন তাদেরকেও এই প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা বৃহত্তর ঐক্য উনি গড়ে তুলবেন এবং সেই ঐক্যবদ্ধ বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, পুনরুদ্ধার আন্দোলনকে সফল করবেন। আমার মনে হয় যে ঐক্যবদ্ধ বিএনপি করার ক্ষেত্রে একটি প্রধান বাধা হতে পারে যে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির থাকা বা না থাকা। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃবৃন্দ কোনো কিছু চিন্তা করছে কিনা? স্বপন ভাই, আপনার কাছে জানতে চাইবো যে জামায়াতে ইসলামীর সাথে যে জোট, নির্বাচনী জোট রয়েছে এবং নির্বাচনে জামাত অংশগ্রহণ করতে পারবে না, এক ধরনের অযোগ্য ঘোষণা হয়েছে, সেই জোটটির আর দরকার আছে বলে আপনি মনে করছেন কিনা? স্বপন ভাই। জামাতের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কটাকে বিবেচনা করতে হবে। 1996-তে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আওয়ামী লীগ দলের মিত্র ছিল জামাত ইসলাম এবং জাতীয় পার্টি। এই প্রেক্ষাপটে বুঝতে হবে যে বাংলাদেশে এই প্রধান দুইটি রাজনৈতিক দলের ক্ষমতার প্রতিযোগিতাতে, নির্বাচনের প্রতিযোগিতাতে, আপনি কি সত্যি মনে করেন 96 সালে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী যে সমান্তরাল আন্দোলন করেছিল তার সাথে বিএনপি এবং জামাতের যে নির্বাচনী জোট, যেই দলটি আবার নির্বাচন করার জন্য এই মুহূর্তে অযোগ্য, সেটি একই রকম? না, এটা আমি খুব অনেস্টলি আমি মনে করি যে এটা একই রকম জোট নয়। তবে ওই আন্দোলনের ওই ঐক্যটাই এই পরবর্তীকালের এই ধরনের ঐক্যের বাস্তবতা তৈরি করেছে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে সচেতন নেতৃবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী সকল শক্তি সম্পর্কেই রাজনৈতিক ঐক্য নির্ধারণের একটি নীতিগত ঐক্যমত দুই দলের প্রধান নেতৃবৃন্দরাই তৈরি করতে পারবেন। ওকে, আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটি প্রশ্ন জেনে নিয়ে। মঞ্জু ভাই, বিএনপি একক দল হিসাবে কত শক্তিশালী, নাকি বিএনপি 20 দলীয় জোট হিসাবে শক্তিটা বিএনপির অনেক বেশি? তৃণমূল কি বলে যে বিএনপি একক শক্তি হিসাবে অনেক বড়, নাকি 20 দলীয় জোটের শক্তি হিসাবে অনেক বড়? জোটটা বিএনপির জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমি যদি প্রশ্নটা এভাবে করি? 20 দলীয় জোট হচ্ছে এবং নির্বাচনী জোট। বিএনপি তো বাংলাদেশে কত বড় শক্তি সেটা আজকে আর নতুন করে প্রমাণ করার কোনো কারণ নেই। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বৃহৎ প্ল্যাটফর্ম আন্দোলনে গঠন করেছে এবং নির্বাচনী গঠন করেছে। ওকে, আপনি মনে করছেন যে বিএনপি একক রাজনৈতিক দল হিসেবে অনেক শক্তিশালী দল। মঞ্জু ভাই, স্বপন ভাই, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটি বিরতি নিচ্ছি, যখন ফিরে আসবো তখন আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে নির্বাচনে আপনারা অংশ নিতে চান কিনা। বিরতি নিচ্ছি। স্বপন ভাই, বিরতির আগে জানতে চাইছিলাম যে নির্বাচনে অংশ নেয়া এখন বিএনপির একমাত্র অপশন কিনা, আপনার পর্যবেক্ষণ শুনতে চাইবো।
স্বপন ভাই। জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশে একটা অবাধ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করে প্রায় সকল রাজনৈতিক দলকে পার্লামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে। বিএনপির মধ্যে একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে অন্য কোনো বিষয় চিন্তা করার কোনো অবকাশ জন্মলগ্ন থেকেই ছিল না। তার গঠনতন্ত্রে নাই, তার আদর্শে নাই, তার চিন্তায় নাই, তার চেতনায় নাই। এবং সঙ্গত কারণেই এরকম একটি নির্বাচন ভিত্তিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জনপ্রিয়তার কারণে সে যেমন বারবার ক্ষমতা এসেছে, আবার ভবিষ্যতে বা অতীতে কখনো কখনো তাকে ক্ষমতার বাইরে রাখার জন্য নির্বাচনের বাইরে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে ছিল বা ভবিষ্যতেও থাকতে পারে। স্বপন ভাই, যে কারণে 2014 সালে বিএনপি যে অবস্থার পরিপ্রেক্ষিতে 2014 সালে বিএনপি নির্বাচনে যায় নাই, আপনি কি মনে করছেন যে 2019 সালে সেই অবস্থার পরিবর্তন হবে? মূলত বিএনপি 2014 সালে নির্বাচনে যায় নাই যে সরকার ক্ষমতায় যিনি আছেন সরকার প্রধান তার অধীনে নির্বাচন হচ্ছে বলে। আমি এখানেই আমার বক্তব্য যে বিএনপি নির্বাচনে যায়নি এটি হচ্ছে দৃশ্যমান, কিন্তু বিএনপি যাতে নির্বাচনে না যায় তার জন্য পরোক্ষভাবে এবং অন্যান্য সকল পরিস্থিতি থেকে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যে কারণে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হয়েছিল। এবং বিএনপি বিহীন একটি নির্বাচনকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে সেভাবেই সমস্ত পরিস্থিতিকে পরিচালিত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে সাবধান থাকতে হবে যাতে ভবিষ্যতেও তাকে নির্বাচনী ময়দান থেকে কোনো মহল ষড়যন্ত্র করে সরিয়ে দিতে না পারে। স্বপন ভাই, আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনি কি মনে করেন যে নির্বাচনের ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি নির্বাচনে যাওয়া প্রসঙ্গে? স্বপন যথার্থই বলেছে। আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু নির্বাচন করার জন্য সংলাপের কথা বলেছে। বিএনপি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে গিয়েছে উদ্যোগ গ্রহণের জন্য। রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন, যদিও তার মাধ্যমে সার্চ কমিটির মাধ্যমে যা গঠিত হয়েছে সেখানে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হয় নাই। আমি প্রশ্নটা এভাবে করি, 2014 সালের পরিস্থিতি থেকে 2017 সালের পরিস্থিতি কেন এরকম আলাদা যে 2014 সালের নির্বাচন শুধু বিএনপি বর্জনই করেনি, প্রতিহতের ঘোষণা দিয়েছিল। এবার বিএনপি নির্বাচনের ক্ষেত্রে একটু বেশি আগ্রহ নিচ্ছে, উৎসাহ নিচ্ছে, এর কারণটি কি আসলে? না, বিএনপি কিন্তু আগে যে কথা বলেছে বিএনপি কিন্তু এখনো সেই কথাই বলছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং বিএনপি সবসময় বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার বর্তমান সরকার জন্য সেই পরিবেশ গ্রহণ করে, সেই পদক্ষেপ গ্রহণ করে। এবং যেটি বিএনপি বলছে যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন, নির্বাচনী আইন এবং একটি নির্বাচন করার জন্য একটি খণ্ডকালীন নির্বাচনকালীন সরকারের কথা কিন্তু বিএনপি বলছে। এখন আপনি আমাকে সাঁতার কাটতে বলবেন, হাত পা বেঁধে আমাকে পানিতে নামিয়ে দেবেন, আমার পক্ষে তো সাঁতার কাটা সম্ভব হবে না। সেই স্বপন যেটি বলেছে যে বিএনপিকে যদি বাইরে আবার রেখে নির্বাচন করার কোনো পরিবেশ রচনা করা হয় তাহলে অবশ্যই বিএনপি যাবে না। যেমন বিএনপির প্রধান নেত্রী দেশনেত্রী খালেদাকে জেলে রেখে বিএনপি নির্বাচনে কেন যাবে? দেশে এবং বিদেশে মত প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি একটি পুরনো কায়দার একটি নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচন আর ভবিষ্যতে করা সম্ভব হবে না। জনাব নজরুল ইসলাম মঞ্জু, জনাব জহিরুদ্দিন স্বপন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেড স্পেকে।